বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আবারও তোমাদের সামনে নতুনভাবে চলে আসলাম বড় ভাই ও ভাবিকে নিয়ে এক সুন্দর গল্প। দেরি না করে চলুন গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, আমার নাম অর্পিতা। বর্তমানে আমার বয়স ২০ বছর। কয়েকদিন হলো আমার বড় ভাই বীরেনের বিয়ে ঠিক হয়েছে। ভাইয়ের বিয়ে ঠিক হওয়ার পর থেকে বাসার পরিবেশ একেবারে বদলে গেল। মা বাবা খুশিতে ডুবে থাকলেও আমার মনে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। বীরেনের বউ পূর্ণিমা, বয়সে ছোট। সে নিজে কথাবার্তা খুবই কম বলে। তার হাসিটাও যেন ভয়ে আটকে থাকে ঠোঁটের কোণে। প্রথম দিন থেকে আমি লক্ষ্য করেছিলাম সে কথা কম বলে, মাথা নিচু করে থাকে সবসময়। তার বয়স নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম, কিন্তু পরিবার বলেছিল বয়সে ছোট হলে তবেই সহজে সংসার মানিয়ে নেওয়া সহজ। আমি কিছু বলিনি তখন, কিন্তু মনটা কেমন করে উঠেছিল। বিয়ের ৪ দিন পর প্রথম রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম। হঠাৎ রাত ১টার দিকে চাপা এক ধরনের আওয়াজ পেলাম, যেন কারো কণ্ঠরুদ্ধ কান্না বা কিছু একটা বুঝানো হচ্ছে। আমি উঠে বারান্দায় গেলাম। পাশের ঘরে আলো নেভানো, কিন্তু দরজার ফাঁক দিয়ে আলো এসে পড়েছিল। কানে আসছিল ফিসফাস করার শব্দ। ভাবলাম নতুন বিয়ে, এমন তো হতেই পারে। নিজেকে বোঝালাম। কিন্তু প্রতিদিন প্রতি রাত একই আওয়াজ। প্রতিদিন রাত ১১টা থেকে ১টার মাঝামাঝি সময় একটা চাপা শব্দ হতো। কখনো কান্নার মতো, কখনো ফিসফিস করে ঝগড়ার মতো, আবার কখনো দম বন্ধ হয়ে আসা নিঃশ্বাসের মতো। আমি এক রাতে ঠিক করলাম দরজার পাশে চুপ করে দাঁড়িয়ে থাকব। সেই রাতেও ঠিক একই সময় শব্দটা শুরু হলো। তোমার কিছু শেখার দরকার আছে কি? নতুন বিয়ে করেছি, কই তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাব, কত স্বপ্ন ছিল, তাও পূরণ হচ্ছে না। তোমার থেকে কিছু খেতে চাইব, তাও হচ্ছে না। চোখের সামনে আপেল কমলা দেখতেছি, তাও খেতে পারতেছি না। আমি আপেল কমলা খেতে খুবই পছন্দ করি। আপেল কমলাগুলো দেখতে ছোট হতে পারে, কিন্তু আপেল কমলাগুলোর মনে হয় অনেক স্বাদ। খাওয়া তো দূরের কথা, একটু হাতে নিয়ে দেখতেও পারতেছি না আপেল কমলাগুলো কেমন। এটা আমার ভাইয়ের গলা, তবে খুব কঠিন, রাগী শোনাচ্ছিল। আরেকটা গলা খুব নিচু, কাপা কাপা বলছে, আমি তো চেষ্টা করছি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। দরজা খুলে হঠাৎ করেই কাশলাম, যেন কিছুই জানি না। বীরেন ভাইয়া দরজা খুলে মাথা বের করল। চেহারা একেবারে লাল, কপালে ঘাম। আমাকে বলল, ঘুমাসনি এখনো? আমি বললাম, না, পিপাসা পেয়েছিল, পানি খেতে উঠেছিলাম। সে বলল, খুব ভালো করে ঘুমা, তোদের পরীক্ষার সময় এটা না করলে হয় নাকি? আমি চলে আসলাম, কিন্তু রাতটা কাটল অস্থিরতায়। রোজ রাতে একই সময়, একই চাপা শব্দ, একই শ্বাসরুদ্ধ ফিসফাস। প্রথম কয়েকদিন নিজেকে বোঝানোর চেষ্টা করেছি, নতুন বিয়ে হয়েছে, কিছুটা অস্বস্তি হতে পারে। কিন্তু ধীরে ধীরে শব্দগুলো কেবল অস্বস্তি নয়, ভয়ের মতো লাগতে শুরু করল। ভাবির কণ্ঠ যেন প্রতিদিন আরও বেশি কাঁপছে, আর ভাইয়ের কণ্ঠ হয়ে উঠেছে কঠিন, চাপার আগে ভরা। পরের রাতে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার ঘরের দরজা খুলে সোজা বারান্দায় গেলাম। অন্ধকারে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে চোখ রেখে দিলাম ভাইয়ের ঘরের দরজার খাঁকে। দরজাটা একটু খোলা ছিল। মনে হলো ওরা হয়তো জানে না কেউ দেখছে। ঘরের ভিতরে দৃশ্য দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। ভাবি মাটিতে বসে আছে, চোখে পানি, পরনে সাদা একটা কাপড়, ওর মুখ লাল হয়ে আছে, কান্না করতে করতে চোখ দুটো লাল হয়ে গেছে। ভাইয়া দাঁড়িয়ে, তার হাতে একটা কমলা নিয়ে নাড়াচাড়া করছে, মুখ গম্ভীর। ভাই ভাবিকে বলছে, তুমি এতটা বোকার মতো আচরণ করছো কেন? তুমি আমার স্ত্রী, অথচ তুমি এখনও বুঝতে পারো না স্বামীর সাথে কী আচরণ করতে হয়। আমি কোনো কিছু খেতে চাইলে তা খেতে দিতে হয়। আমি চাই তুমি আমার সাথে সময় কাটাও। আমি যা পছন্দ করি তুমি সেটা শিখো। এমন কিছু করার মতো যা মজার ও সহজ, কিন্তু একসাথে করার আনন্দ লাগে। ভাবি বলল, আমি তো চেষ্টা করছি। ভাবি গলা নিচু করে ফেলল। ভাইয়া উচ্চ গলায় বলল, তুমি এখনও কি চেষ্টা করছো? এটা কি স্বাভাবিক? আমি তো এখন তোমার স্বামী। ভাবির মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। ভাবি বলল, আমি ছোট ছিলাম তো, এখন অভ্যাস হয়নি। ভাইয়া হঠাৎ দেয়ালে হাত ঠুকল, যেন নিজের রাগকে থামাতে চাইছে। আমি চমকে উঠলাম। ভাইয়া বলল, তুমি যদি বুঝে না চলো, তবে আমি কি করো সেটাই এখন ভাবছি। আমার রক্তহীন হয়ে গেল। এই শব্দগুলো ঠিক সেভাবে বলা হচ্ছিল যা যে কোনো সময় যে কোনো কিছু শুরু হতে পারে। আমি জানতাম না কি করব। ভেতরে ঢুকে পড়ি, না মা বাবাকে ডাকি, নাকি ভিডিও করি প্রমাণের জন্য। কি করব ভাবছিলাম, কিন্তু তখন একটা দৃশ্য দেখলাম যা আমাকে আরও বিভ্রান্ত করে দিল। ভাবি আচমকা উঠে গিয়ে ভাইয়ের পা জড়িয়ে ধরল, খুব নিচু স্বরে বলছিল, আমাকে ক্ষমা করে দাও। তবে দেখে মনে হচ্ছিল ভয় না, অসহায়ত্বের এক অদ্ভুত মিশ্রণ। ভাইয়া তাকে তুলে দাঁড় করালো, মুহূর্তেই গলা নরম করে বলল,
তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি আমাকে বাধ্য করো রেগে যেতে। আমি যেন 1 সেকেন্ডে আর একটা মানুষকে দেখতে পেলাম, এই সেই বীরেন ভাইয়া, যে সারা জীবন আমার রোল মডেল ছিল। এত ভালোবাসার কথা বলেই এখন এমন আচরণ। ভাবি কিছু না বলে মাথা নিচু করে রইল। সে হয়তো অভ্যস্ত হয়ে যাচ্ছে, অথবা হার মানছে। আমি জানি না ঠিক কি হচ্ছিল ঘরে, তবে এখন আমি সম্পূর্ণ নিশ্চিত ওদের সম্পর্কটা কিছুতেই স্বাভাবিক নয়। আমি জানতাম না সেই রাতে আমি কি দেখেছি, একটা ভালোবাসার নামের সাথে চলছিল নির্যাতন, নাকি সেটা ছিল ভাইয়ার নিজের ভিতরের ভাবনার বহিঃপ্রকাশ। পরদিন সকালে মুখে কিছু বলিনি কারো সঙ্গে। ভাবি জিজ্ঞেস করলেন, রাতে ঘুম হয়েছিল? আমি শুধু মাথা নাড়লাম। ভাবির চোখে ঘুমহীনতা স্পষ্ট, চোখের নিচে হালকা ফোলা ভাব, চুল এলোমেলো, কণ্ঠ নিচু। তার কণ্ঠে কোনো অভিযোগ নেই কোনো আকুলতা, যেন সে নিজের অবস্থান মেনে নিয়েছে। আমি জানতাম একটা শব্দ বললে হয়তো কিছু বদলাবে, মা বাবাকে জানালে বা ভাবির পরিবারের কাছে বিষয়টা তুললে ভাইয়ের অবস্থা কঠিন হয়ে যাবে। কিন্তু আমি পারলাম না, আমি কাউকে কিছু বললাম না, কারণ আমি জানতাম ভাইয়া কেমন। ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে। নিজের শখ, নিজের সময় সব বিসর্জন দিয়ে কেবল আমাদের ভালো রাখার জন্য লড়েছে। আজ যদি তার বিরুদ্ধে মুখ খুলি, তাহলে কি সেটা বিশ্বাসঘাতকতা হবে না? আমি নিজের মনে হাজারটা প্রশ্নে ভেসে যাচ্ছিলাম। এক দুপুরে রান্নাঘরে আমি একা বসেছিলাম আর ভাবছিলাম। ভাবি দূর থেকে আমার ভাবনা বুঝতে পেরেছিল। ভাবি আস্তে করে এসে আমার পাশে বসল। আমি চমকে তাকালাম। আপনি কিছু দেখেছেন? আমার মুখ শুকিয়ে গেল। কি দেখব বল? ভাবি নিচু গলায় বলল, আমি জানি না কি করব। আমি তোমার ভাইয়ার সাথে ভালো থাকার চেষ্টা করি, কিন্তু তোমার ভাইয়া খুব রেগে যায়। কিন্তু আমি জানি উনি খারাপ না, উনি শুধু চায় আমি যেন তার মতোই চলি। এ কথা শুনে আমি আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম, তাহলে তার মতো হও। তুমি কি ভয় পাও ওকে? ভাবি আমার চোখে চোখ রেখে বলল, ভয় পাই আবার পাই না। উনি রেগে গেলে খুব খারাপ লাগলেও পরে আবার মাফ চান। আমি জানি না, আমি হয়তো ভালো বউ না। রাগে আমার ভিতরটা কেঁপে উঠল। এই মেয়ে এখনও মনে করে ওর ভুল, ভাইয়ের না। আমার ভাই যে এখন একটা অদ্ভুত মানুষ হয়ে উঠছে, আমি সেটা স্বীকার করতেও ভয় পাচ্ছিলাম। কিন্তু এটাও ঠিক, তার এই রূপটা আমি সহ্য করতে পারছিলাম না, কারণ আমি তাকে জানতাম ভিন্ন একজন মানুষ হিসেবে। সেদিন রাতে প্রথমবার ভাইয়ের ঘরের দরজার ফাঁকে নয়, আমি নিজে সরাসরি দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে আসা তীব্র গলা, তুমি শিখবে না? আমি কিভাবে বোঝাই? আমি কাঁপা হাতে দরজায় টোকা দিলাম। দরজাটা ধীরে খুলে গেল। ভাই চোখ বড় করে তাকিয়ে থাকল। তুই এখানে? আমি তাকালাম ওর চোখে। সেখানে রাগ নয়, একরাশ হতাশা, ক্লান্তি আর প্রশ্ন, যেন সেও বুঝতে পারছে না সে নিজেই কি হয়ে উঠছে। আমি আস্তে করে বললাম, তুমি ঠিক আছো ভাইয়া? ওর মুখটা নরম হয়ে গেল। হঠাৎ করে এসে বসে পড়ল খাটের কোণে। নিজের কপালে হাত দিয়ে বলল, আমি জানি না আমি কেমন হয়ে যাচ্ছি। ঘরটা তখন এক অদ্ভুত নীরবতায় ডুবেছিল। আমি, বীরেন ভাইয়া আর ভাবি তিনজনই একটা ছোট ঘরে বসে আছি, অথচ যেন তিনটি আলাদা দুনিয়ায়। ভাইয়া মাথা নিচু করে বসেছিল, ভাবি চুপচাপ, চোখ নিচু। আমিও জানতাম এখন কিছু না বললে হয়তো আর কোনোদিন বলা যাবে না। আমি আস্তে করে বললাম, ভাইয়া, তোমার যে কোনো কিছু দরকার হলে আমাকে বলতে পারো, তাও তুমি রাগ করো না। ভাই চোখ তুলে আমার দিকে তাকালো। আমি একটু থেমে নিয়ে বললাম, ভাবি হয়তো এখনও পুরোপুরি বোঝে না কিভাবে দুজন মানুষের বোঝাপড়া গড়ে ওঠে। সময় লাগেই, তাই না? তুমি হয়তো নিজের ভালোবাসার জায়গা থেকে ওকে বড় করতে চাও, কিন্তু ভাইয়া, এই বয়সে কেউ এমন কঠিন নিয়মে চলতে পারে না। তুমি যদি ভাবির কাছ থেকে রাতের বেলা কিছু চাও, তাহলে সে তোমাকে কেমন করে দেবে? তোমাকে নিজে গিয়ে নিতে হবে। আর যদি কোনো কিছু খেতে বা করতে মন চায়, তাহলে তুমি তোমার এই বোনকে বলবে, আমি তা পূরণ করব। ভাবি মুখ তুলে আমার দিকে তাকালো, চোখে বিস্ময়। বীরেন ভাইয়া কিছু বলল না, চুপচাপ শুনল। আমি বললাম, তুমি যা চাও, যা খেতে চাও, যা করতে চাও, সেটা হয়তো ভুল নয়। আমি আবার বললাম, কিন্তু সেটা ভাবিকে বুঝিয়ে বলার দায়িত্ব তোমার। জোরে ভয় দেখিয়ে কখনোই কেউ ভালো শিখতে পারে না ভাইয়া, বরং সে শুধু ভয় পায়, আর সেই ভয় থেকেই আসে দূরত্ব, ভুল বোঝাবুঝি। আমি বলতে বলতে একটু থেমে গেলাম। ভাই হঠাৎ উঠে দাঁড়াল, জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর হঠাৎ বলল, তুই তো ছোট ছিলিস সবসময়, তবে এত বড় হয়ে গেলি যে আমাকে উপদেশ দিচ্ছিস। তবে কণ্ঠে ছিল অভিমান নয়, এক ধরনের মেনে নেওয়া। আমি এগিয়ে গিয়ে ভাইয়ের কাঁধে হাত রাখলাম,
বললাম, আমি তো তোমার ছোট তাই বলছি, কারণ তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আমিও সহ্য করতে পারছি না। কি ভাইয়া? ভাই ধীরে ধীরে আমার দিকে ফিরে তাকাল, চেহারায় এক গভীর ক্লান্তি নিয়ে বলল, আমি শুধু চাইছিলাম কেউ আমাকে বুঝুক। আমি যা চাই সেটা খারাপ নয়, আমি চাই একজন সঙ্গী যে আমার প্রয়োজন অনুভব করবে। সেই মুহূর্তে আমি আর ভাবির চোখের দিকে তাকাতে পারতাম না, কারণ আমি জানতাম ভাবি এসব এখনও বোঝার মতো বড় হয়নি। সে এখনও ভালোবাসা দায়িত্বের পার্থক্য বোঝে না, অথচ ভাইয়ের আছে সেই বয়স্ক গভীরতা। আর এই ফাঁকে অজান্তেই আমি নিজেই ভাইয়ের মনের কথা বুঝে ফেলেছি, এমনকি কিছু অনুভবও। আমরা তিনজন এক ঘরে, অথচ তিনটে ভিন্ন অনুভূতির রোগ। ভাবি ভয়ে থাকা, ভাইয়া একাকিত্বে কাঁপা, আর আমি এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে নিজের অবস্থান খুঁজে ফিরছি। রাত তখন অনেকটা গড়িয়ে গেছে। ভাইয়ের ঘরে আলো নেভার আগ পর্যন্ত আমি পাশে ছিলাম, গল্প করেছি, পুরনো কথা মনে করিয়ে দিয়েছি। কিছু কিছু মুহূর্তে ভাইয়ের মুখে একটু শান্তির ছাপ ছিল। ভাবিও চুপচাপ আমাদের কথা শুনছিল, কখনো চোখে একটুকরো ঈর্ষা, কখনো স্বস্তি। তবে আমি বুঝছিলাম, আমি যেন ওদের দুজনের মাঝখানে এসে দাঁড়িয়েছি না চাইতেই। রাত 1:30টার দিকে আমি উঠে বললাম, আমি চলি ভাইয়া, অনেক রাত হয়ে গেছে। ভাইয়া আস্তে করে মাথা নেড়েছে, ঠিক আছে, ঘুমাস ভালো করে। ভিতরে কোথাও ওর কণ্ঠে ছিল না বোন বলার সেই চেনা কথা। আমি ঘরে ফিরে এলাম, দরজা বন্ধ করেই আয়নার সামনে দাঁড়ালাম। হঠাৎ নিজেকে অপরিচিত লাগল। আমি কি এখনও সেই আমি, নাকি ভাইয়ার দুঃখ বুঝতে গিয়ে নিজের ভেতরেও কিছু হারিয়ে ফেলেছি? শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। কান খাড়া করেই রেখেছিলাম, ভাবলাম আবার সেই রাতের মতো কোনো অদ্ভুত শব্দ শুনব কিনা। কিন্তু আজ যেন সব নীরব। আকাশে হালকা চাঁদ উঠেছে, জানালার ফাঁক দিয়ে তার আলো ঘরে ঢুকছে। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো ভাইয়ের নাম্বার থেকে। আজ তুই ছিলি বলে আমি শান্ত থাকতে পারলাম। তুই পাশে থাকিস, তাহলে আমি বদলাতে পারব। আমার যদি কখনো কিছু প্রয়োজন হয় তাহলে তোকে বলবো। মেসেজটা পড়ে হাত কাঁপাতে লাগল। আমি উত্তর দিলাম না, শুধু ফোনটা চেপে ধরে ভাবতে লাগলাম, আমার উপস্থিতি কি ওর মধ্যে বদলের আশ্বাস, নাকি আরও গভীর কোনো টান তৈরি হচ্ছে? ঘরের নিস্তব্ধতা তখন আরও ভারী হয়ে উঠেছিল। আমি জানতাম কাল সকাল থেকেই সবকিছু আর আগের মতো থাকবে না। পরদিন সকালটা ছিল অন্যরকম। আমি উঠে প্রথমেই আয়নার দিকে তাকালাম, চোখে কালো ছাপ, মুখে চাপা ভাব। আমি কি ক্লান্ত ছিলাম, নাকি বদলে যাচ্ছিলাম? ভাইয়া ও ভাবি ডাইনিং টেবিলে বসেছিল। আমি ঘর থেকে বেরোলাম। ভাই একটু তাকালো আমার দিকে, নীরব চাহনি, কিন্তু যেন কিছু বলছিল। ভাবি নিচু গলায় বলল, আপা, চা বানিয়ে দিই? আমি হেসে বললাম, না, আজ আমি চা করব। চা বানাতে বানাতে আমি ভাবছিলাম, এই সংসারে আমি কি ভূমিকা নিয়েছি। ভাবি যে এখনও নতুন, যে বোঝে না সংসার মানে কি। ভাইয়া যে নিজের ভেতরের তীব্র শূন্যতা পূরণ করতে চাইছে, কিন্তু হয়তো ভুল পথে। আর আমি তো কেবল সাহায্য করতে চেয়েছিলাম, ভাইয়াকে বদলাতে, ভাবিকে বুঝতে শেখাতে, কিন্তু নিজের ভেতরে এক অচেনা অনুভবের সঙ্গে লড়ছিলাম। রাত হলে আবারও কথা হলো ভাইয়ের সঙ্গে। আমি জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়েছিলাম। ভাইয়া পাশে এসে দাঁড়াল, বলল, তুই পাশে থাকিস তো, তাই সব সহজ লাগে। আমি হেসে বললাম, আমি তো আছি ভাইয়া, সব সময়। কিন্তু সেই হাসির নিচে ছিল একটা চেপে রাখা সত্য। ভাইয়াকে সাহায্য করতে গিয়ে আমি নিজেই কোথায় যেন আটকে গেছি। দিনগুলো চলতে লাগল। ভাবি একটু একটু করে বুঝতে শিখছে। ভাইয়াও ধীরে ধীরে কম রাগ দেখাচ্ছে। সব ঠিক হয়ে যাচ্ছে বাইরের চোখে। কিন্তু আমার ভেতরটা, আমি জানি আমি আর আগের মতো নেই। ভাবি বদলে যাচ্ছিল। সে এখন আর আগের মতো চোখ নামিয়ে কথা বলে না, বরং অনেক সময় আমার চোখে চোখ রাখে, নির্ভেজাল কৌতূহল নিয়ে, যেন সে আমাকে বুঝে ফেলতে চাইছে। না, শুধু বুঝে নয়, পরীক্ষা করছে। একদিন সন্ধ্যায় রান্নাঘরে এসে আমাকে হঠাৎ জিজ্ঞেস করল, আপা, ভাইয়ার সাথে আপনি অনেক কথা বলছেন আজকাল, ভালো লাগে আপনাদের বন্ধুত্ব দেখে খুব। আমার ভেতরটা ধক করে উঠল। আমি বললাম, ভালো বন্ধুত্ব ভাই বোনের মাঝে থাকতেই তো পারে, তাই না? সে মাথা নাড়ল, হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি যেন বাইরের কেউ। তার কণ্ঠে ঈর্ষা ছিল না, ছিল এক ধরনের ক্ষোভ আর ভয়ের ছায়া। রাত গভীর, আবারও সেই পুরনো ছালের কোণে আমি দাঁড়িয়ে। ভাইয়া পাশে এসে দাঁড়ায়, একদম নীরব। হঠাৎ বলে, তুই থাকলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আমি চোখ নামিয়ে বলি, তবে ভাবি?
সে কোথায় থাকবে? ভাইয়া ধরা গলায় বলে, সে তো চুপ। তুই যে আমাকে বুঝিস। এই প্রথম আমি সরাসরি বললাম, ভাইয়া, তুমি যা করছো সেটা আমি দিতে পারি না। বাড়ির ছাদের উপরে একপাশে দাঁড়িয়ে হঠাৎ করে বড় ভাইয়ের চোখ পড়ল পাশে থাকা ডাবের দিকে। ছাদের উপরে নিরিবিলি পরিবেশের ডাবগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিল। বাড়ির ছাদের উপরেই ভাই ডাব খাওয়ার জন্য হাতে নিল। তারপর তা এক নজর ভালোভাবে দেখে সুন্দর করে খেতে লাগল। বাড়ির ছাদের উপরে এক সাইডে ভাইয়ের ডাব খাওয়া দেখে আমাকে খুব ভয় লাগছিল। তারপরেও আমি তাকে খেতে নিষেধ দিলাম না। এই শান্ত মেজাজির ভাইয়ের খাওয়া দেখে আমার কেমন যেন ভালোই লাগতে শুরু করল। ডাব খাওয়ার পর ভাই আমার পাশেই দাঁড়িয়ে রইল। ভাই আমাকে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি তোকে একটা কথা বলবো, তুই কি তা শুনবি? ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আমি তখনও বাড়ির ছাদের ছোট ওয়ালের উপরে দাঁড়িয়েছিলাম। ভাই অবাক হয়ে তাকাল। তার চোখে তখন কষ্ট, হারানোর ভয় আর একটা বেপরোয়া আকাঙ্ক্ষা। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। তবে এই গল্পের মাধ্যমে আমরা বুঝাতে চেয়েছি, ভালোবাসার নামে মানসিক নির্যাতন কখনোই গ্রহণযোগ্য নয়। সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান ও সহমর্মিতা থাকা প্রয়োজন। তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর গল্প পেতে একটা লাইক পেয়ে এসএমএ জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন। ধন্যবাদ।